গল্পটা শুরু করেছিলাম প্রায় 7 ঘন্টার একটি লেট ট্রেন জার্নি দিয়ে, আর শেষ করেছিলাম একেবারে ক্লান্ত হয়ে হোটেলের বিছানায় নিজেকে সঁপে দিয়ে। গল্পের মূল চরিত্রে ছিল দারিংবাড়ির সুন্দর সব মুহূর্ত। গত 19শে মার্চ হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস চড়ে চলে এসেছিলাম দারিংবাড়িতে। যাবার পথে দেখা মিলল সুরাড়া ড্যাম, হুলহুলা গন্ডা, কুন্তেশ্বরী টেম্পল, আরও কত কিছু। সে সব কিছুই আমার এই সিরিজের ফার্স্ট এপিসোডে শেয়ার করেছিলাম। আজকের এই পর্বে থাকছে দারিংবাড়িতে 2 রাত আর 3 দিনের জন্য যে হোটেলটিতে ছিলাম, বা বলতে পারা যায় দারিংবাড়ির একমাত্র বাঙালি হোটেল, এর সম্পূর্ণ ডিটেলস থাকবে। সেখানকার রাজকীয় লাঞ্চ আর ডিনারের এলাহি আয়োজন, দারিংবাড়ির বেশ কিছু আকর্ষণীয় সুন্দর পার্ক, থাকছে মান্দাসুরুর ম্যাগনেট হিল, সানসেট পয়েন্ট, আর দেখাবো এমন একটি দোকান যেখানে একেবারে অথেন্টিক দারিংবাড়ির ফেমাস হলুদ এবং আরও বিভিন্ন রকমের মশলাপাতি পাওয়া যায়। পলান ফ্যামিলির দারিংবাড়ি সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের অনেক 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 স্বাগত। গতকাল রাত্রিবেলা আমরা প্রায় 8:30 নাগাদ আমরা এই হোটেলে এসেছিলাম, যেহেতু কালকে ট্রেনটা একটু লেট করেছিল, সেই জন্য কালকে আর সেরকমভাবে কোনো ভিডিও এই 8:30টার পর থেকে আর কিছু করিনি। তো যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি, মানে ফার্স্ট এপিসোডটা যারা এখনও দেখেননি, এই ভিডিওর লিঙ্ক অ্যান্ড ডেসক্রিপশনটা কিন্তু আমি আমার সেকেন্ড এপিসোডে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাইন্ডলি সেখান থেকে একবার চেক আউট করতে পারেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমরা এখন এই মুহূর্তে দারিংবাড়িতে রয়েছি, আর দারিংবাড়ির যে হোটেলটা আমরা এবারে চুজ করে নিয়েছি সেটা হচ্ছে হোটেল স্নো ক্রিক। আমি এবারে এই এপিসোডে আপনাদেরকে হোটেল স্নো ক্রিক সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান কিন্তু শেয়ার করব, যেমন হোটেল রুমটা কেমন আছে, এন্টায়ার হোটেলের যে অ্যাম্বিয়েন্স কীরকম কী আছে, সব কিছু কিন্তু শেয়ার করব। তো আমি এখন এই মুহূর্তে যে জায়গাটা আছি সেটা হচ্ছে দারিংবাড়ি একেবারে মেন রোড। এই রোডটাই কিন্তু হচ্ছে গিয়ে ন্যাশনাল হাইওয়ে 59। সামনের দিকে চলে গেলেই পাওয়া যায় যে দারিংবাড়ি মার্কেটটা পাওয়া যায়, আর একেবারে এই রাস্তাটার উপরেই আছে হচ্ছে আমাদের এই হোটেল স্নো ক্রিক। হোটেল দ্য স্নো ক্রিকে প্রবেশ করার সাথে সাথেই যে জিনিসটা সবথেকে বেশি নজর কাড়ে সেটা হচ্ছে এখানকার একটা ভিতরের এই পার্কিং। একটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই পার্কিংটা রয়েছে। আপনাদের যাদের গাড়ি নিয়ে আসছেন বা যারা বাইক নিয়ে আসছেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না, প্রচুর জায়গা আছে এখানে আপনাদের গাড়িগুলোকে পার্ক করার জন্য। আর হোটেলটার কিন্তু অদ্ভুত সৌন্দর্য আছে, একটা পুরোপুরি সূর্যের আলো পড়ছে, অসাধারণ লাগছে কিন্তু হোটেলের এই অ্যাম্বিয়েন্সটা। এবারে চলুন ভিতরে যাওয়া যাক, দেখি যে হোটেলের ভিতরে ঠিক কেমন হোটেলটা সাজানো গোছানো। সামনের এই জায়গাটাও কিন্তু বেশ বড়, এখানে অনেক চেয়ার টেবিল পাতা আছে, সন্ধ্যাবেলা আপনারা এখানে বসে কিন্তু আপনাদের সময় স্পেন্ড করতে পারেন। এবারে যাই হোটেলের ভিতরে। হোটেলের ভিতরে এই জায়গাটা আসতেই কিন্তু বেশ ভালো লাগে, কারণ এখানে আসলে কিন্তু একটা মন ভালো করার একটা বেশ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে কি হোটেলের রিসেপশন। রিসেপশন চেক ইন অ্যান্ড চেক আউটটা একবার বলে দিই, সেটা হচ্ছে 11টার সময় এটার চেক ইন হয়, আর চেক আউট কিন্তু 9:30টার সময় মোস্টলি। এবার চলে আসুন এখানকার রেস্টুরেন্টে। এত বড় একটা ভাস্ট এরিয়া নিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। এখানে দেখুন রেস্টুরেন্টের এই সাইডে কিন্তু একটা কাউন্টার করা আছে, যেখানে এখানকার যিনি ম্যানেজার আছেন তিনি বসে থাকেন, তিনি দেখাশোনা করেন, কোনো অর্ডার আসলে সেখানে নোট ডাউন করেন। আর এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি বুফে কাউন্টার মতন করা আছে। আপনারা যারা খাবার দাবার নেবেন সেখান থেকে, এখানে যারা স্টাফরা আছেন তারা কিন্তু এখান থেকে খাবার দাবার নিয়ে আপনাদের দিয়ে দেবে। বেশ সুন্দর একটা সাজানো গোছানো, আর দেখুন কাঠের চেয়ার, সব কিছু বেশ ভালো, বেশ ভালো। হোটেলটা কিন্তু টোটাল 3 তলা হোটেল, মানে 3 তলা মানে একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। আমরা যে রুমটা নিয়েছি সেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে। তো এই হচ্ছে সেখানকার অবস্থা, সিঁড়ি সব কিছু কিন্তু একেবারে পরিষ্কার, কোনো রকমের কোনো নোংরা আবর্জনা নেই, আর বেশ ভালো, মানে কোনো রকম বাজে গন্ধ বা দেয়ালে নোংরা টোংরা এরকম কোনো কিছু নেই। ঠিক এরকম একটা লম্বা প্যাসেজ আছে, যার সামনেটা কিন্তু এরকম সুন্দর একটা কাঁচের একটা সুন্দর ডিজাইন করা আছে। দারুণ সূর্যের আলো একেবারে সোজাসুজি পড়ছে, অসাধারণ লাগছে এখান থেকে। আর এইখান থেকে সামনের কিন্তু NH 59 একেবারে পরিষ্কার দেখতে পাওয়া যায়, আর তার পিছনে রয়েছে সুন্দর পাহাড়। চলো এবার দেখি যে হোটেল 207 নম্বর রুম, যেটাতে আমরা এখন আছি, সেই রুমটা ঠিক কেমন।
দেখো এরকম একটা বেড আছে, বেডটা আমি বলবো যে কিং সাইজ বেড। তবে এইখানে যে বেডটা দেওয়া হয়েছে সেটা দেখো দুটো এরকম বেডকে কিন্তু একসঙ্গে জয়েন করা আছে, তাতে বেডের পরিমাণটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবং আমার মনে হয় আমি যদি খুব ভুল না করি তাহলে মোটামুটি 4জন লোক কিন্তু খুব আরামসে এবং কমফোর্টেবলি কিন্তু এখানে শুতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। পিছন দিকের এই যে ওয়াল পেন্টিং যেটা করা হয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর, বেশ নজর কাড়ে, সোবার কালার, সব কিছু ভালো। কাঠের একটা এরকম ডেকোরেশন করা হয়েছে। আর রুমের মধ্যে কি রয়েছে, রুমের মধ্যে রয়েছে হচ্ছে পাখা রয়েছে, লাইট আছে। এসি রুম কিন্তু এটা নয়, এসি রুম এটা নয়, এটা কিন্তু নন এসি রুম। তবে বিশ্বাস করো আমাদের কিন্তু এতটুকু অসুবিধা হয়নি। রুমের মধ্যে কী কী জিনিস রয়েছে আরে দেখাই। এখানে টিভি আছে, সেট টপ বক্স রয়েছে, এখানে কেটলি রয়েছে চা ফা খাওয়ার জন্য, চা রয়েছে, চিনি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কাপ দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে, এছাড়া একটা বড় আয়না আছে। আর এখান থেকে রুমের ভিউটা কিন্তু অসাধারণ, সুন্দর একটা বিশাল বড় জানলা। আর দেখুন দূরে রয়েছে সেই পাহাড়, বেশ সুন্দর কিন্তু জায়গা। সামনে থেকে হোটেল রুম থেকে বসেই কিন্তু আমি একেবারে দারিংবাড়ি NH-59-এর সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারি। আচ্ছা, হোটেলের মধ্যে প্রবেশ করলে মানে হোটেলে যখনই ইন করবেন তোমাদের কিন্তু হোটেলের জন্য একটা হোটেলের থেকে একটা ওয়েলকাম কিট দেওয়া হয়। সেই কিটটা কিন্তু এইটা, সেই কিটের মধ্যে কী কী আছে একবার জাস্ট চট করে দেখিয়ে দিই। যেটা রেগুলার নর্মালি যে হোটেলে দেওয়া থাকে, একটা শেভিং কিট আছে, এখানে ডেন্টাল কিট আছে, এটা হচ্ছে কি শ্যাম্পু দেওয়া আছে, আর এখানে ময়শ্চারাইজার দেওয়া আছে, একটা চিরুনি আছে, আর একটা সাবান আছে। সেই সাবানটা অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। এবার যাওয়া যায় হোটেলের যে বাথরুম আছে সেটা কেমন দেখতে। দেখো বাথরুমের মধ্যে মোটামুটি এরকম একটা বড় আয়না রয়েছে। তারপরে এখানে আপনাদের ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে, এখানে জল রয়েছে, জলের মধ্যে কিন্তু তুমি গরম জল পেয়ে যাবে এবং ঠান্ডা জলও পড়ছে। আলাদা করে এখানে গিজারও বসানো আছে, বেশ সুন্দর। আর বেশ পরিষ্কার, কোনো রকম বাজে গন্ধ বা নোংরা কিচ্ছু নেই। নিচে কিন্তু অ্যান্টিস্কিড টাইলস বসানো আছে, এতে করে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বেশ ভালো একটা বালতি দেওয়া আছে, এখানে মগ দেওয়া আছে। আর একটা বিষয় যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আমাদের ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বড় একটা এরকম ডেস্ক মতন করে দেওয়া আছে। এতে তোমার আমাদের মানে যারা জিনিসপত্র নিয়ে আসি তাদের কিন্তু প্রচুর পরিমাণে জিনিস কিন্তু আমরা এখানে রাখতে পারি। ইভেন আমরা কালকে মিমি কিন্তু করেছিল, অফিস করেছিল, সেখানে বসে অফিস করেছিলাম। আর আমাদের তো জানেন বাচ্চা আছে, একেবারে সেই লন্ডভন্ড অবস্থা, কিন্তু আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম যে এত বড় একটা ডেস্কের কিন্তু ব্যবস্থা আছে এবং তার সঙ্গে সঙ্গে দুটো কিন্তু এরকম কাভার্ড মতন করে রাখা আছে, যাতে করে কোনো রকম জিনিসপত্র আনলে তোমরা এখানে রাখতে পারো। আর এখানেও কিন্তু একটা কাভার্ড করে রাখা আছে। 3টে বালিশ আছে, যদি তোমরা এক্সট্রা বালিশ চাও সেটাও পেয়ে যাবে। একটা বড় ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সেই ব্ল্যাঙ্কেটও দেওয়া তোমরা ইউজ করতে পারবে। এছাড়া কি এখানে আরও একটা এরকম ড্রয়ার টাইপের দেওয়া আছে, বড়, অনেক বড়। দুজনের জন্য, আমরা যে দুজন এসেছি দুজনের জন্য কিন্তু এটা মোর দেন এনাফ স্পেস। এত বড় যে হোটেল, এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত যে অ্যামিনিটিস এখানে দেওয়া আছে, আমি দারিংবাড়িতে এসে প্রথমে কিন্তু এতটা আমি আশা করিনি। বাট আমাদের কিন্তু হোটেল স্নোকিং এই সমস্ত কিছু প্রোভাইড করেছে। 207 নম্বর রুমটা দেখানোর পরে এই ফ্লোরে মানে সেকেন্ড ফ্লোরেরই আর একটা রুম তোমাদের দেখাচ্ছি, যে রুমটার মধ্যে কিন্তু রয়েছে এসি। সেই এসি রুমটাটি কেমন হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বার হচ্ছে গিয়ে তোমার 209, এটা হচ্ছে তার এন্ট্রান্স। এই 9 নম্বর রুমের মধ্যেও কিন্তু মোটামুটি সেম টাইপের জিনিস রয়েছে। বড় একটা এখানে ডেস্ক মতন করে রাখা আছে, টিভি রাখা আছে, সেম টিভি ওখানেও যা ছিল এখানেও সেম টিভি আছে। এখানে সেট টপ বক্স রাখা আছে, জলের কেটলি দেওয়া আছে। আর চা খাওয়ার জন্য কিন্তু বেশ কিছু জিনিসপত্র দেওয়া, যেমন চিনি আছে, এখানে চা পাতা রয়েছে, কাপ 3টে দেওয়া আছে। আর তোমরা হোটেলে ইন করলে, যেটা আমি ওখানে বলিনি, সেটা কিন্তু তোমরা 2টো করে বিসলারি ওয়াটার কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে একটা বড় ক্যাবিনেট মতো করে রাখা আছে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারো। আর একটা জিনিস যেটা এই রুমটাতে রয়েছে সেটা হচ্ছে গিয়ে এরকম বড় একটা ওয়ার্ড্রপ, পুরোটাই কিন্তু কাঠের। দেখো এই ওয়ার্ড্রপটা কিন্তু বেশ বড়, 3টে হ্যাঙ্গার রয়েছে। আর এখানে কিন্তু তোমরা এরকম টাইপের একটা সেলফ মতন পেয়ে যাবে, যেমন ওয়ার্ড্রপটা হয় আর কি, বেশ বড়, বেশ বড়। 2জন বা 3জনের জন্য আমরা বাড়ি থেকে যা যা জিনিসপত্র নিয়ে আসি
সেটা কিন্তু অনায়াসে রাখতে পারবে। এছাড়াও এই সাইডেও কিন্তু আবারও কিন্তু একটা এরকম ডেস্ক মতন করে রাখা আছে, যেখানে তোমরা তোমাদের অফিসের জিনিসপত্র অফিস করতে পারো, বেশ সেপারেটলি একটা করে রাখা আছে। আর একেবারে সামনে থেকে রয়েছে হচ্ছে গিয়ে দারিংবাড়ির সুন্দর দৃশ্য। এটা তো অসাধারণ, এটা তো একেবারে মিস করলে নয়। মানে এই রুম থেকেও কিন্তু তোমরা NH59 এছাড়া দারিংবাড়ির যে সৌন্দর্য সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে। আচ্ছা, এবারে চলে আসি এই রুমের যে বাথরুম আছে। নিচে যে 207-এ যে বাথরুমটা ছিল একদম সেম বাথরুম, আয়না রাখা আছে, তারপরে এখানে একটা বেসিন আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে, গিজার রয়েছে, গিজার কিন্তু সেন্ট্রালি অপারেট হয়। দারুণ সুন্দর একটা বেড, ঠিক যেমন আমাদের ওইখানে ছিল বেডটা, ঠিক সেরম বেড আছে। দেখো একবার বেডের সাইজটা দেখো, আমি বললাম না 3টে বালিশ রাখার পরও এতটা এইদিকে আর খানিকটা কিন্তু ওই সাইডেও রয়েছে, বেশ বড়। ইন্টারকাম রয়েছে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু একটা ইন্টারকাম ছিল, যেটা হয়তো আমি মিস করে গেছিলাম। আর এরকম সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সুন্দর টাওয়েল দেওয়া আছে। আর ওই অ্যামিনিটিস বলতে যেগুলো তোমরা কিট যেমন তোমরা পেয়ে থাকে, এখানেও কিন্তু সেই সেম সব কিছু রয়েছে। গুড নাইট দেওয়া আছে, আর সাইডে কিন্তু একটা ক্যাবিনেট করা আছে, আমাদের টুকটাক জিনিসপত্র কিন্তু তোমরা এখানে রাখতে পারো। টেক্সচারটা কিন্তু অসাধারণ। আর এই রুমের যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানকার যে এসিটা বসানো আছে। আচ্ছা, আমি এখন এই মুহূর্তে এই হোটেলেরই ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে আরও একটা রুম দেখানোর জন্য। আর আমি আর একটা জায়গা দেখাই, সেটা হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে কিন্তু এরকমই একটা জায়গা করা আছে, যেখানে কিন্তু একটা ওপেন টেরেস রয়েছে, যেটা কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোরে কিন্তু ছিল না। এরকম বড় একটা টেরিস মতন করা আছে, এখানেও কিন্তু তোমরা তোমাদের সময় কাটাতে পারো, বেশ সুন্দর। এখানকার যিনি কর্ণধার আছেন তাকে আমি অনেক ধন্যবাদ জানাই এরকম একটা হোটেল দেওয়ার জন্য। আমরা যারা ট্যুরিস্ট বাইরে থেকে আসি, যারা সংখ্যায় কম, মানে যারা 2-3 জন আসে, যারা সংখ্যায় বেশি আসে, তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রত্যেকে কিন্তু এই হোটেলটা চয়েস করতে পারো। হোটেলটা কিন্তু অসাধারণ হোটেল দ্য স্নো ক্রিকে। আমি এখন এই মুহূর্তে রেস্টুরেন্টে এসেছি, আর রেস্টুরেন্টের মধ্যে আমার সামনে এমন কিছু লোকেদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যে তাদের সঙ্গে আমি এই মুহূর্তে পরিচয় না করালে আমার খুবই খারাপ লাগবে। এনারা সবাই আজকে কলকাতা, মানে স্পেশালি উত্তরপাড়া থেকে এসেছেন। আমরা জানি যে উত্তরপাড়া আমার একেবারে কাছের একটা স্টেশন, এবং এই যারা বয়স্ক লোকেরা যে আছেন, একে আমি মানে কি বলে ধন্যবাদ জানাবো জানি না, যে এনারা এতটা বয়সে ওনারা এই জায়গায় আসতে পেরেছেন। এবং আমি শুধুমাত্র এনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একটুখানি যদি শেয়ার করেন যে এখানে যে হোটেলের যে আপনারা আছেন, এখানে যে খাওয়া দাওয়া করছেন, এখানকার সমস্ত কিছু ডিটেলসটা যদি একটুখানি আপনারা অ্যাজ এ রিভিউ হিসাবে কিছু দেন। হোটেলের যে মালিক ওনার সঞ্জীব বাবু, উনি তার অতিথি সম্পর্কে অত্যন্ত সচেতন। ওনার রিসেপশন, খুঁটিনাটি ব্যাপারে তার খেয়াল, এগুলো আমাদেরকে মুগ্ধ করেছে। ঘরের অবস্থানও ভালো, রুম সার্ভিসও খুব ভালো, এবং সবচেয়ে বড় কথা খাওয়া দাওয়ার বৈচিত্র্য এবং পরিবেশন খাওয়া দাওয়ার মূল আকর্ষণ। আর উনি শুধু ব্যবসা করতেই এখানে আসেননি, ব্যবসার সঙ্গে সঙ্গে এখানকার এই পাহাড় অঞ্চলের যে আদিবাসী যারা, তাদের উন্নয়ন প্রকল্পেও তার অংশীদারিত্ব আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা তার সঙ্গে কথা বলেছি, আমরাও যদি আমাদের সামর্থ্য অনুযায়ী তার এই কর্মকাণ্ডের অংশীদারি হতে পারি, সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করব। খাওয়া দাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং অত্যন্ত ভালো, অত্যন্ত মানে উষ্ণ। ওদের আতিথেয়তার উষ্ণতায় আমরা সত্যি মুগ্ধ। আমার মনে হয় কি যে দারিংবাড়ির আরও ডেভেলপমেন্ট হওয়া উচিত, দারিংবাড়ি আরও মানুষের কাছে পৌঁছানো উচিত। এটা হচ্ছে ব্যাপার। শুধুমাত্র এই হোটেল স্নো ক্রিক নয়, এন্টায়ার দারিংবাড়ি। আর যেটা উনি বললেন যে দারিংবাড়ির ডেভেলপমেন্টের জন্য আমাদের ইনি যে কর্ণধার যিনি আছেন, তিনারা যে কন্ট্রিবিউশন করেন বা যে সাহায্যটা করে থাকেন, সেটার জন্য অনেক কুর্নিশ জানাই ওনাকে। আমি অবশ্যই ওনাকে একবার আমি আমার ভিডিওতে অবশ্যই আনবো সমস্ত ডিটেলসটা জানানোর জন্য। তো জেঠু, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, এবং দারিংবাড়ি খুব এনজয় করেছেন, সেটা শুনে খুব ভালো লাগলো। আর আপনাদের আপকামিং ট্যুর আরও ভালো হোক, সেটাই আমার তরফ থেকে অভিনন্দন রইল। সকালবেলা ব্রেকফাস্টে বসে গেছি, আর এই ব্রেকফাস্টে আমাদেরকে দেখুন কী জিনিস দেওয়া হয়েছে। একেবারে প্লেট ভর্তি করে খাওয়া। এখানে দেখুন লুচি আছে, এখানে তরকারি আছে, এটার মধ্যে সম্ভবত ছোলা আছে, আলু আছে, আচ্ছা,
এখানে সুজি আছে, তবে সুজিটা কিন্তু একটু ঝাল, আমি খেয়ে দেখেছিলাম। এখানে ইডলি আছে, এখানে বড়া আছে, এখানে চাটনি আছে। আর এই যে কলাটা, এটা কিন্তু এখানকার নিজস্ব, মানে এই হোটেলের নিজস্ব কলা বাগানের কলা, সেটাই দিয়ে কিন্তু আমাদেরকে আজকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। হোটেল থেকে একটুখানি দূরত্বে কিন্তু এই কফি গার্ডেনটা রয়েছে। আর আমি এখন এই মুহূর্তে এই কফি প্লান্টেশন দারিংবাড়ি যে জায়গাটা, তার ঠিক একদম সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে তার এন্ট্রান্স। এখানে একটা কিন্তু টিকিট কেটে তারপরে এখানে প্রবেশ করতে হয়। তো এইখান থেকে একটা টিকিট কাটলাম, টিকিটের দাম কিন্তু 10 টাকা করে। টিকিটটা কেটে এবার আমি ভিতরের দিকে ঢুকে যাব। এই যত গাছের বড় বড় গাছগুলোর মধ্যে যে পেঁচিয়ে পেঁচিয়ে আছে, এগুলো সবগুলোই কিন্তু গোলমরিচ গাছ। আচ্ছা, আমরা এখন চলে এসেছি দারিংবাড়ি হিল ভিউ পার্কে। আর এখানে টিকিট মূল্য কিন্তু 10 টাকা করে। আমি অলরেডি একটা টিকিট কেটে নিয়েছি, 10 টাকার টিকিট। এই যে, আর এটা দিয়ে এখন এই পার্কের গেট দিয়ে তুমি ভিতরে প্রবেশ করছো। প্রবেশ করলে মোটামুটি এরকম একটা জায়গায় এসে পড়বে। বেশ সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। আচ্ছা, পথ চলতে চলতে একটা কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে এই দারিংবাড়ির মানেটা কি বলো? দারিংবাড়ির মানেটা হচ্ছে, দারিংবাড়ি অ্যাকচুয়ালি দুটো শব্দ নিয়ে কিন্তু এই দারিংবাড়ি শব্দটা তৈরি হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি দারিং, আর একটা হচ্ছে বাড়ি। এই দারিং কথাটি এসেছে একজন ইংরেজ সাহেবের নাম থেকে। যখন ইংরেজ সাম্রাজ্য ছিল সে সময় দারিং সাহেব বলে একজন সাহেব এখানে এসেছিলেন, এবং পরবর্তীকালে তার নামকরণ অনুযায়ী কিন্তু এখানে জায়গাটার নাম হয়েছে দারিং। আর বাড়ি শব্দটির অর্থ হলো হচ্ছে গিয়ে ভিলেজ। তো এই দুটোকে মিলিয়ে দারিংবাড়ি বলা হয়। একটা এরকম বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। মেয়ে আজকে এখানে আসেনি, আসলে মাথা খারাপ করে দিত। আরেকটা এরকম প্ল্যাটফর্ম মতন করা হয়েছে, যেখান থেকে তোমরা দারিংবাড়ির একটা খুব সুন্দর একটা ভিউ তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। বেশ ভালো। সামনে দেখো একটা বিশাল বড় পাহাড়, চারিদিকটা খুব সুন্দর। শহর থেকে বহু দূরে কিন্তু এই হিল স্টেশনটা, প্রায় 130 কিলোমিটার দূরে ফ্রম ব্রহ্মপুর এই হিল স্টেশন। অবশ্যই আসতে হবে। একটি ট্যুরিস্টদের জন্য একটি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমি বলবো। ঠান্ডা হাওয়া বইছে, জানো তো, বিশ্বাস করো, একেবারে ঠান্ডা হাওয়া বইছে। সামনের এই পাহাড়টা কিন্তু দেখো, সাধারণ পাহাড়, দারুণ লাগবে কিন্তু। খুব সুন্দর হাওয়া বইছে, আর আকাশটা একেবারে নীল আকাশ। আচ্ছা, আমরা এখন চলে এসেছি বাটারফ্লাই পার্কে। ভিতরে এখন ঢুকছি বাটারফ্লাই পার্কে। এখানে টিকিট মূল্য কিন্তু 15 টাকা করে। খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, যেখানে রয়েছে অসংখ্য ফুল। দেখো কত সুন্দর ফুল গাছ রয়েছে এখানে। দেখো বাটারফ্লাই বলতে, বাটারফ্লাই কিন্তু সামনে চারিদিকে ঘোরাঘুরিও করছে। অনেক কালারের বাটারফ্লাই কিন্তু ঘোরাঘুরি করছে, কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি জায়গা নয় এটা। বাটারফ্লাই পার্কের অ্যাকচুয়াল যেখানে বাটারফ্লাইকে মানে রাখা হয়, থাকে যেখানে, সেটা কিন্তু আলাদা একটা জায়গা। বাট এই জায়গাটা কিন্তু বেশ ভালো। আর মাটিগুলো আমি লক্ষ্য করে গেছি, সবটা কিন্তু লাল মাটি। আমাদের কলকাতায় যেমন মাটি, সেই মাটি কিন্তু এই মাটি না, পুরো মাটিগুলোই কিন্তু লাল। আমরা এখন চলে এসেছি এমু পার্কে।
এমু পার্কের জন্য কিন্তু টিকিট আছে, সেটা ওই 10 টাকা। এমু জু এন্ট্রি পার্ক লেখা আছে। চলেছে আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভার্স পয়েন্ট। আর বাইরে শুধু সিনারিটা দেখো, কি দারুণ লাগছে এখানে দেখতে। ওখানে নিচের দিকে নামলেই তোমরা এরকম একটা জায়গা পেয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানে কিরকম সুন্দর স্টেজ মতন করে রাখা হয়েছে। এদিকটা পুরোপুরি ন্যাচারাল, কিন্তু এই সাইডটা কিন্তু বানানো। বসে গল্প করা যাবে, দারুণ সুন্দর। এখন এখানে জল কিন্তু খুবই কম আছে, সেই জন্য এখানে অতটা সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তবে অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল থাকে, এখানে কিন্তু পুরোটাই জল থাকে। এখন এখানে জলের পরিমাণটা অনেকটাই কম। আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা দি হোটেল স্নো ক্রিক থেকে করছি। আর লাঞ্চের ব্যবস্থা দেখে আমাদের প্রায় চক্ষু চড়ক গাছ। দেখুন একবার লাঞ্চের অবস্থা, কত রকমের আইটেম দিয়েছে। আইটেম তো আইটেম, এই মানে সাজানোটাই হচ্ছে ডিফারেন্ট টাইপের। দাদা এই পাতাটা কি পাতা? এটা কি বলে শালু পাতা। শালু পাতা? শাল পাতা নয়। আচ্ছা, যেটা মাছ দেওয়া হচ্ছে ওটা শাল পাতা। আচ্ছা এইটা। হ্যাঁ আচ্ছা, আর ওটা হচ্ছে শাল পাতা। কত রকমের আপনার বিয়ে বাড়ির ভোজ আয়োজন পুরো একেবারে। এই পাতাকে আমরা বলি খলি, আর ওই যেটা মাছটা দিয়েছে ওটাকে বলি আমরা ডোঙা। ডোঙা, আচ্ছা আচ্ছা। আমি একটুখানি বলে দিই, একটু বললে সুবিধা, যে কী কী দিয়েছেন এখানে। প্রথমে হচ্ছে তো ভাত, বাঙালির প্রিয় ঝুরি আলু ভাজা, এটা তো রয়েছেই। তার সঙ্গে যে মুগ ডাল, মানে যেটা বাঙালির অথেন্টিক মুগ ডাল সবজি দিয়ে হয় অনুষ্ঠান বাড়িতে, এটা হচ্ছে পটল কোরমা। আচ্ছা, এটা হচ্ছে দই বেগুন বা আপনার অথেন্টিক উড়িয়া ডিশ। এটা হ্যাঁ দই বেগুন। এটা হচ্ছে শুক্তো, বাঙালির অথেন্টিক। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি। এটা রুই মাছ চাটনি, যেমন হয় মিষ্টি চাটনি, আমাদের লোকাল লোকরা ঝাল চাটনি খায়, আর এটা হচ্ছে গিয়ে মিষ্টি চাটনি। এইখানকার মধ্যে এই দই বেগুনটা হচ্ছে গিয়ে ওড়িশা ডিশ আর কি। বাকি তো এগুলো সবই আমাদের চেনা পরিচিত খাবার। আমি ডালটা দিয়ে আগে খেয়ে দেখি। ডালটা কিন্তু একদম মুগ ডালে ভেজে মুগ ডালের যে গন্ধটা না, সেটা আছে। বাড়ির মতো মুগ ডাল এটা। আলু ভাজা আর কি বলবো, পাঁপড় তো আছে। আমি শুধু দেখছি যে কত রকমের এখানে আইটেম এখানে দেওয়া হয়েছে। দেখুন, এই ভিডিও ট্যাগলাইনটা হওয়া উচিত হচ্ছে আদিবাসী মোড়কে বাঙালি খাবার দাবার। একদম ঠিক, কথাটা একেবারে ঠিক। খাওয়া দাওয়াগুলো যেগুলো দিয়েছে সেটা এক কথায় কিন্তু ভাষায় প্রকাশ করার মতন নয়। মানে দারিংবাড়ির মতন জায়গাতে এইরকম খাওয়া দাওয়ার পাওয়াটা কিন্তু সত্যিই একটা মানে এক্সট্রা কিছু আপনি পেয়ে গেলেন। আমি মিমি তো অলরেডি দুটো আইটেম ট্রাই করেছে। আমার যেটা সবথেকে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই ওড়িশার যে ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া, সেটা হচ্ছে কি তার মধ্যে একটা আইটেম রয়েছে দই বেগুন। এই আইটেমটা আমি অনেকবার ইউটিউবে বহুবার দেখেছি, তবে এবারে খাওয়ার সুযোগটা আলটিমেটলি হয়ে গেল। আমি একটুখানি ট্রাই করে দেখি খেতে কেমন জিনিসটা হয়। কারি পাতা ছোঁয়া আছে, দই রয়েছে তবে টক সেরকম নয়, আর বেগুন আমার সবসময়ের জন্য ফেভারিট একটা ভেজিটেবল, এবং সেটা দিয়েই কিন্তু রান্নাটা হয়। দারুণ খেতে এটা। যখন ভাত দিয়ে খাবো না, আমি আরও ডিটেল করে বলবো যে ভাত দিয়ে খেতে এক্স্যাক্টলি কেমন লাগে। স্টার্ট করছি এখন খাওয়া দাওয়া। তো ফার্স্টেই স্টার্ট করবো হচ্ছে শুক্তো দিয়ে। আমার খুব ফেভারিট একটা আইটেম। আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে যদি শুক্তো থাকে মন একেবারে ভরে যায়। সেইটা দিয়ে স্টার্ট করব। দেখুন এখানে কাঁচকলা আছে,
এখানে প্রচুর এখানে শুক্তোর জিনিসপত্র কিন্তু দেওয়া আছে, বড়ি রয়েছে, কাঁচকলা, তারপর হচ্ছে সজনে ডাঁটা, এগুলো থাকা মানে হচ্ছে শুক্তো একেবারে রিচ শুক্তো যাকে বলে। মৌখিক এক্সপ্রেশনটা দেখে মোটামুটি বুঝতেই পেরে গেছে আমি কি নেক্সট কি বলতে চলেছি। এক কথায় অসাধারণ, অসাধারণ খাওয়া দাওয়া। এই যে দই বেগুন যে ওড়িশার যে ডিশটা আছে সেইটা খাবার পারা, মানে এটার জন্য আমি ওয়েট করে থাকতে পারছি না, এত মানে একটা আকর্ষণীয় একটা খাবার। এরকম একটা বাইট নিলাম, রিয়েলি ভাবা যাচ্ছে না, এত সুন্দর আইটেম। আচ্ছা, এবারে নিয়েছি মাছ, নিয়েছি মাছের সাইজটা দেখো, স্ট্যান্ডার্ড সাইজ। এটা কিন্তু রুই মাছ, টমেটো আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে গাড়ি করে আবার বেরিয়ে গেছি সাইট সিন করতে। আর এখন যেখানে এসছি সেই জায়গাটাকে বলা হয় মন্দাসরু নেচার পার্ক। তো এটা হচ্ছে সেই মন্দাসরু নেচার পার্কের ভিতরে এন্ট্রি ফি কিন্তু 10 টাকা করে পার হেড। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় ম্যাগনেট হিল। এটা বলা হয়, এটা কতটা সত্যি মিথ্যে জানি না, এটা বলা হয় নাকি যে এর উপর থেকে কোনো রকমভাবে কোনো প্লেন বা এই তো কোনো জিনিস নাকি যায় না, গেলে নাকি টেনে নিচে নামিয়ে নেয়। এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমরা জানি না, তবে এখানে যারাই আসে তারা মোটামুটি এই কথাটাকে বলে। সামনের যে ন্যাড়া জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ওই যে পাহাড়টা, সেটাকেই বলা হচ্ছে কি ম্যাগনেট হিল। মন্দাসরুর পার্ক থেকে বেরিয়ে এখন এসে গেছি হচ্ছে মিগুমা ওয়াটারফল দেখার জন্য। আশ্চর্য বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমার পিছনেও কেউ নেই, আমার সামনেও কেউ নেই। এখান থেকে প্রায় 200 মিটার পর্যন্ত নিচের দিকে রাস্তা আছে এবং সেই রাস্তা ধরেই কিন্তু তোমাদেরকে যেতে হবে হচ্ছে মিগুমা ওয়াটারফল দেখার জন্য। রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধই করে দিয়েছে, মানে গেট দিয়ে আটকানো আছে, সেখানে কেউ লোকজন সেভাবে কেউ যাতায়াত করে না। বাট আমি তো একটু সাহস করে যাচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি। শুনছি নাকি ওয়াটারফলের যে ওয়াটারটা বেসিক্যালি এখন আর নেই, এটা শুকিয়ে গেছে, তো সেই জন্য আর কি কেউ এখানে যাতায়াত করে না এই জায়গাটা। তাও আমি খানিকটা যাই, দেখি যে কতটুকু যাওয়া যায় আর কতটুকুই বা দেখতে পাওয়া যায়, আদৌ ওয়াটারফল এক্সিস্ট করছে কিনা। আমি চলে এসেছি এই মুহূর্তে ওয়াটারফলের একটা ভিউ পয়েন্ট জায়গায়, বাট বিলিভ মি এখন ওয়াটারফলটা কিন্তু পুরোপুরি কোনোভাবেই জল টল কিছু দেখা যাচ্ছে না। ডে 2 এর আমরা একেবারে লাস্ট পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে গিয়ে সানসেট পয়েন্ট। মন ভালো করার মতন একটা ভিউ আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে সানসেট পয়েন্ট। সামনে পুরো দারিংবাড়ি, পুরো শহরটাকে দেখা যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই মুহূর্তে সানসেট। পিছন দিকে পুরো পাহাড়ের সমস্ত রেঞ্জ এভাবে দেখা যাচ্ছে, এই সাইডে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই সাইড দিয়ে তোমরা কিন্তু পুরোপুরি 360 ভিউ কিন্তু দেখতে পারবে। একটা জিনিস দেখো যে পুরো পাহাড়ে ঘেরা একটি শহর, সেটাই হচ্ছে দারিংবাড়ি শহর। আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট, আর আমরা এখন এসে গেছি আবার আমাদের দারিংবাড়ির মেন সিটিতে চলে এসেছি। এবং দূরে যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের হোটেল। এখান থেকে হার্ডলি 300 মিটার হবে। এখানে এসছি একটা দোকানে যার নাম দেওয়া আছে কসম।
যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এখানকার কান্দামাল অ্যাপেক্স স্পাইসেস অ্যাসোসিয়েশন অফ ফর মার্কেটিং ফুলবানি, এদের তরফ থেকে একটা দোকান মতন করা হয়েছে যেখানে এখানকার কিছু অর্গ্যানিক কিছু প্রোডাক্ট এখানে বিক্রি হয়। তো আমরা জাস্ট এখানে এসছি একবার দেখার জন্য যে যদি কিছু ভালো পাওয়া যায়, যদি সেরকম পছন্দ হয় তাহলে কিনবো। आप लोग का यहाँ के सबसे फेमस क्या है? हल्दी, हल्दी फेमस है। हल्दी का पैकेट का किधर है? ये वाला। ये जो तिल होता है ये भी ऑर्गेनिक है। तो इसी ये जो हल्दी है ये हल्दी पैकेट है, ये इसी से बनाया गया था। हाँ, ये इसको बॉईल करके सुखा कर हमको बेचते हैं। अच्छा, हम प्रोसेसिंग करके वो आपको कौन लोग बेचते हैं? मतलब यहाँ का लोकल जो फार्मर है? नहीं, हमारा बड़ा फैक्ट्री। अच्छा, वो फैक्ट्री से यहाँ पे वो आता है। पॉलिश होता है यहाँ पीछे, अच्छा। उसके बाद ग्रेडिंग होता है, उसके बाद पाउडर वो जो फार्मर भेजता है अच्छा, अनपॉलिश, हाँ। दैट इज अनपॉलिश। ये अनपॉलिश्ड है। हाँ, ये। देन आफ्टर पॉलिशिंग आफ्टर पॉलिशिंग वो येलो कलर हो जाएगा। 2 अच्छा। आवर वो घूमेगा, 2 आवर। अच्छा, ऐसा पॉलिश हो जाता है। हाँ, 2 आवर घूमेगा। पहले मैं स्टार्ट कर, आइए बाहर आइए। মানে গন্ধই মানে तो বলে जो দিচ্ছে गंध निकलेगा हाँ। वो मस्कुल चले जाएगा। मस्किटो चला जाएगा, स्नेक नहीं हाँ, आएगा। स्नेक आएगा नहीं। দারিংবাড়িতে ডে 2 কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে হয়ে এসছে, আর আমরা কিন্তু এখন ডিনার করতে বসে গেছি। আমি এবারে ডিনারে আমাদের হোটেল থেকেই নিয়েছি হচ্ছে কি কলকাতা স্টাইল বিরিয়ানি, এখানে রায়তা আছে, চিকেন বিরিয়ানি, অ্যাকচুয়ালি এটা চিকেন আছে, ডিম আছে, আলু আছে, আর এখানে ঝোল মতন দেওয়া আছে। মেয়ের জন্য রয়েছে হচ্ছে কি রুটি আর দুধ, আর মিমি এবারে শুধুমাত্র ভেজ খাচ্ছে। ডাল আছে, একটা মিক্স ভেজ আছে, আলু ভাজা আছে, আর রুটি আছে। দারিংবাড়িতে আমাদের আজকে সেকেন্ড ডে, আর কালকে আমরা সকালবেলা প্রায় 7:30 নাগাদ কিন্তু এখান থেকে চলে যাব গোপালপুরের উদ্দেশ্যে। তো একটা কথাই বলবো যে দারিংবাড়ি আমাদেরকে কি দারুণ সুন্দর একটা উপহার দিয়েছে, এই প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু। আর তার সঙ্গে সঙ্গে আরও একটি সুন্দর জিনিস আমাদের উপহার দিয়েছে, সেটা হচ্ছে এখানকার এই হোটেল দ্য স্নো ক্রিক। আমরা এই হোটেল সম্বন্ধে যতটুকু বলবো সেটাও মানে অনেক কম হবে। এত সুন্দর এখানকার ব্যবস্থাপনা, প্রত্যেকটি স্টাফের বিহেভিয়ার এত ভালো পেয়েছি যে সত্যি এখানে যতবার এখানে আসবো এটা প্রমিস করতে পারি যে বারবার কিন্তু আমি এখানেই কিন্তু আসবো। তো যাই হোক, আজকে অনেক বলা করার পরে ফাইনালি এই হোটেল দ্য স্নো ক্রিকে যিনি কর্ণধার মিস্টার সঞ্জীব, ওনাকে আমি একটু সময় মানে চেয়েছিলাম এবং উনি আজকে ফাইনালি সময় দিতে পেরেছেন। উনি যথেষ্টই ব্যস্ত মানুষ, কারণ দারিংবাড়িতে যত লোক আসে মোটামুটি সমস্ত লোকই প্রায় ওনাকে ফোন করেন, এবং পুরো এত বড় হোটেলটার ব্যবস্থাপনার দায়িত্ব উনি একা নিজের হাতে তুলে নিয়েছেন, এবং সেই জন্য উনি খুবই ব্যস্ত। তাও উনি একটু সময় দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো আমি একটু সঞ্জীবদার সঙ্গে একটু পরিচয় করে দিই। সঞ্জীবদা, আমার ইউটিউব চ্যানেলে আপনার অনেক স্বাগত। কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি একটু কাইন্ডলি বলে দিন যে আপনাদের এই হোটেলে ঠিক কীরকম কী রুম আছে, আর তার ট্যারিফগুলো বলুন, কারণ আমি এখনও ট্যারিফ কিন্তু কিছু বলিনি। দেখুন, ভাড়া আমাদের সিজন অফ সিজন আছে। আপনার ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর ভাড়া মোটামুটি 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে থাকে। আচ্ছা। আর অক্টোবর টু জানুয়ারি পর্যন্ত সেটা 1800-2000 মধ্যে ভ্যারি করে ডিমান্ডের অনুযায়ী। ওই সময়টা কি পিক টাইম? ওই সময় পিক। আচ্ছা, আমরা যে রুমটাতে আমরা এখন এক্স্যাক্টলি আছি সেই রুমগুলোর কিরকম ভাড়া হয় মোটামুটি? ওটা 1200। আমাদের সব রুমই সেম ক্যাটাগরি। আচ্ছা, একটা স্যুট রুম আছে, আর বাকি সব রুম সেম ক্যাটাগরি। কিছু রুমের মধ্যে এসি লাগানো আছে। আর টোটাল কটা রুম আছে? আমার টোটাল 22টা রুম আছে। 22টা রুম আছে। আর আপনাদের এই যে যারা স্টাফ আছে সেরকম কিরকম কত লোক স্টাফ এখানে আপনাদের আমার কাজ 18 জন করছে? স্টাফ আছে। 18 জনই আমি আমাদের যে কান্ধা উপজাতির লোক আদিবাসী, তাদের জেনারেশনের ছেলেমেয়েদেরই আমি কাজ করাই। আর একটা জিনিস যেটা আমি আপনার থেকে একবার শুনছিলাম যে আপনারা যে এইখানকে যে হোটেলের যে মানে যেটুকুনি আপনারা মানে আর্নিংসটা যেটা হয় সেটার কিছুটা অংশ আপনারা এখানে ডেভেলপমেন্টে খরচা করেন। হোটেলটা তো করা হয়েছে আমাদের একটা প্রফেশনালি ব্যাপার না, এটা এখানকার যে লোকাল মানুষজন আছে, লোকাল পরিস্থিতি আছে, তাদের ডেভেলপ করার জন্য এই হোটেলটাকে চালানো হয়। যার জন্য আমরা এত বড় হোটেলের পরেও কিন্তু আমরা কিন্তু বাইরের থেকে ছেলে মেয়ে নিয়ে এসে কাজ করাই না। আমার প্রায় 18টা পরিবার আমাদের হোটেলে কাজ করে। আচ্ছা। এবং এই আশেপাশে অঞ্চলের যারা
ফ্যামিলি আমাদের হোটেলের সঙ্গে যুক্ত বা আশেপাশে গ্রামের লোক, তাদের পাশেও আমরা যেভাবে সম্ভব হয় যতটা সম্ভব হয় আমরা পাশে থাকার চেষ্টা করি। আর আপনাদের হোটেলের তরফ থেকে কোনো প্যাকেজ টাইপের কিছু করা হয়? আমাদের হোটেলকে অ্যাকচুয়ালি দারিংবাড়ি যারা নিজেরা আসে না, নিজেরা ধরুন আমাদের হোটেল বুক করুন, উনি ইন্ডিভিজুয়াল গাড়ি বুক করে, তাদের কি হয় প্রপারলি তাদেরকে অনেক সময়, আমি সবাই না হলেও বলবো কিছু অধিকাংশ ড্রাইভার ভাইরা ঠিক মতন ঘোরায় না, তারা মানে একই রাস্তা দিয়ে এদিক ওদিক করে ঘুরিয়ে নিয়ে যায়। সেই ক্ষেত্রে দেখেছি অনেককে কমেন্ট করে যে দারিংবাড়ি ভালো লাগেনি। এই দারিংবাড়ি যেন ভালো লাগে, আমরা এত ব্যস্ততার পরেও আমরা 2 রাত 3 দিনের প্যাকেজের ব্যবস্থা করে দিয়েছি, সেটা একদম স্টেশন টু স্টেশন। আচ্ছা, মানে একদম মানে আপনার ব্রহ্মপুর স্টেশন থেকে আবার ড্রপ করা পর্যন্ত থাকা খাওয়া সেটার মোটামুটি কিরকম কি? এটা দেখুন, এটা যদি 12-13 জন আসে মোটামুটি 4,500 টাকা পড়ে। যদি লোক যেরকম বাড়বে সেরকম ভাবে রেটটা কমতে থাকবে। মানে এটা পার হেড বলছেন? হ্যাঁ, পার হেড হিসাবে 2 রাত 3 দিনে। আর যখন যদি কাপলরা এরকম কেউ আসে, দেখুন 2 জন যদি আসে তখন তো একটা গাড়িতে 2 জন আসলে অনেক কস্টিং পড়ে যায়, 8,500 টাকা করে পার হেড পড়ে যাবে। 8,500 টাকা পার হেড পড়ে যাবে, কারণ গাড়িতে সিট খালি খরচা বেশি পড়বে। ঠিক আছে, ধন্যবাদ। আর আরেকটা কথা হচ্ছে এই হোটেলের যে অ্যাড্রেসটা আছে এবং এই সঞ্জীব দার যে পার্সোনাল যে নাম্বারটা আছে সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে কিন্তু আপনাদের এই নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো সঞ্জীব দা, থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত সুন্দর আতিথ্যতা দেওয়ার জন্য। শেষ করার আগে একটু বলি, যদি দারিংবাড়িতে আসে বাঙালিরা, আমাদের হোটেল অ্যাকচুয়ালি বাঙালি হোটেল, বাঙালি হোটেলরা যদি আসে, বাঙালি পরিষেবা যদি পেতে চায়, প্রথম চয়েস থাকুক হোটেল স্নো ক্রিক, তারপরে তো অন্য হোটেল সব আছে। একদম একদম, এছাড়া এখানে কোনো অপশানও নেই। বেসিক্যালি এত সুন্দর এখানকার মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সব কিছুই, মানে এটা পুরো বাঙালিয়ানা ছোঁয়া আছে পুরো এর মধ্যে। তো আদিবাসী মোড়কে বাঙালি ছোঁয়া। একদম একদম। দারিংবাড়ির এপিসোডগুলো ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করে দেবেন। বারবার একটা কথা বলছি, একটা আবেদন করছি যে ইউটিউব কিন্তু সাবস্ক্রিপশনের পরে কোনো রকম চার্জ নেয় না, সম্পূর্ণভাবে ফ্রি। তো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন। আমাদের এক একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার কিন্তু এক একটা অনুপ্রেরণা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই।